হাদি হত্যার দীর্ঘ 5 মাস পর সিআইডি তদন্তে বেরিয়ে আসলো আসল খুনির নাম। আওয়ামী লীগকে খুশি করতে হাদিকে হত্যার পরিকল্পনা করে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর মধ্যে আসিফ নজরুলের নামে করা হয়েছে হত্যা মামলা। দুপুরে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছেন আসিফ নজরুল। রিমান্ডে বেরিয়ে আসবে আরও ভয়ানক তথ্য। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। হ্যাঁ, আপনি যেমনটা শুনতেছিলেন, আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের ভিতর থেকে এমন একটা বেইমানির মতো কাজ করবে কেউ কিন্তু ভাবতে পারেনি। শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে খুশি করতে হাদিকে হত্যার পরিকল্পনা করে ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে থেকে। পাশাপাশি আরও দুইজনের নাম উঠে এসেছে সিআইডির অনুসন্ধানে। এরই মধ্যে তিনাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি আসিফ নজরুলের একটা ভয়ানক কল রেকর্ড ফাঁস হয়েছে। এই যে আমি 15 বছর শেখ হাসিনা সরকারের বিভিন্ন ব্যাপারে সমালোচনা করতাম, মানে এত সোজা ছিল সমালোচনা করা, এত সোজা ছিল, কাজ করা খুব কঠিন, বুঝছেন? উপদেষ্টা আসিফ নজরুল বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যাকে বলা হয় মীর জাফর। শেখ হাসিনার শাসনামলে সকল সুযোগ সুবিধা গ্রহণ করে দিন শেষে সেই শেখ হাসিনারই বিরোধিতা করেছেন তিনি। আলহামদুলিল্লাহ চূড়ান্ত রেফারির ভূমিকায় এরপর একবারে ফাইনাল খেলা, গেম ওভার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের জানিয়ে দেব বিস্তারিত। হাদির ভাই অর্থাৎ ওমর ফারুকের একটা ফেসবুক পোস্টকে অনুসন্ধান করে এবার বেরিয়ে এসেছে সিআইডির তদন্তে আসল খুনির নাম। হয়তোবা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে মেন মাস্টার মাইন্ড কে বা কারা। দর্শক, এতদিন আমরা যাদেরকে খুনি ভাবতাম বা দোষী ভাবতাম, ফয়সাল করিম দাউদ এবং এই ডক্টর ইউনূসের সাজানো যে নাটকটা ছিল যে তারা হত্যা করে বন্দুক দিয়ে গুলি করে তারা ভারতে পালিয়ে গিয়েছে, রীতিমতো এটা সম্পূর্ণ একটা মিথ্যা চক্রান্ত এবং সাজানো কাহিনী ছিল। সেটা সিআইডি তদন্তে বেরিয়ে এসেছে। এমনকি আসিফ নজরুলের ভয়াবহ তথ্য ফাঁস হয়েছে যে এর সাথে সরাসরি সম্পৃক্ততা তার রয়েছে। আওয়ামী লীগকে খুশি করতে আসিফ নজরুল সহ ইন্টারিম গভর্নমেন্টের কিছু লোক এই কাজ করেছে। দর্শক, রীতিমতো আসিফ নজরুল কট খেয়েছে। আসিফ নজরুলের চ্যাপ্টার সিআইডি ক্লোজ করে দিয়েছে, গ্রেপ্তার করে নিয়েছে। পাশাপাশি এবার চাঞ্চল্যকর তথ্য, সেটা হলো আসিফ নজরুলের একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন একটু সে বিষয়ে সে আসিফ নজরুলের সেই গোপন কল রেকর্ডটি শুনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং খেয়াল দিয়ে শুনবেন। তারপর আমরা বিস্তারিত গ্রেপ্তারের ভিডিওগুলো দেখব। আশা করি এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন। তো দর্শক, চলুন দেখে আসা যাক। আমাদের কোনো দোষ নাই। মানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী নেতা শেখ মুজিবের বাড়ি 32 নম্বর, ধানমন্ডি 32 নম্বর, সেখানে কয়েক দফা হামলা হয়েছে। এক্সকেভেটর বা ওই ভ্যাকু মেশিন দিয়ে নিয়ে গিয়ে প্রকাশ্যে হামলা করা হয়েছে, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। সরকার নীরব ছিল, সে কারণেই প্রশ্ন উঠছে বা সেখানে সরকার নীরবই বা কেন। আমি আপনাকে প্রথম একটা জিনিস বলি, এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। কোনো অবস্থাতেই 32 নম্বর জায়গায় ভাঙচুর হয়েছে কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল না। এখানে প্রথম যখন হয় ভাঙচুরের ঘটনা, আপনি কয়েকটা জিনিস খেয়াল করবেন। 5 অগস্ট থেকে 8 অগস্টের মধ্যে কিন্তু কিছু ঘটে নাই, খেয়াল করে দেখেন, পরবর্তীকালে ঘটেছে। হ্যাঁ, তার মানে এটার ভিতরে কিছু কিছু এলিমেন্ট ছিল, এটার ভিতরে কিছু কিছু উস্কানি ছিল। এমনকি কিছু উস্কানি শেখ হাসিনার পক্ষ থেকেও ছিল, উনি যে এরকম ভাবে বক্তব্য দিচ্ছিলেন জুলাই গণ অভ্যুত্থানকারীদের সম্পর্কে। তারপর সরকারের পক্ষ থেকে কিন্তু একটু চেষ্টা করা হয়েছিল প্রথমবার। আপনারা খেয়াল করে দেখেন, প্রথম কিন্তু আর্মি এবং পুলিশ কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই বাধা দেওয়াটা যথেষ্ট ছিল না। এবং এই বাধা দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকারের যে পলিটিক্যাল উইল, সেটা সুশক্ত ছিল না। মবের বিষয়টা যেটা আপনি বলছেন যে আজকে ক্ষমতায় আছেন, আজীবন ক্ষমতায় থাকবেন না, এই কথা ভুলে যাবেন না। আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেছেন 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত বিচারের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন না। এই জন্য তো আপনাদের লজ্জা হওয়া উচিত। উল্টো আধিপত্যবাদের পক্ষ নিয়ে আপনারা যে ধরনের বয়ান উৎপাদন করার চেষ্টা করছেন, আজকে ক্ষমতায় আছেন, আজীবন ক্ষমতায় থাকবেন না, এই কথা ভুলে যাবেন না। আমরা আপনাদেরকে অনুরোধ জানাই, অনেকেই এখানে আছেন
অনেক মিডিয়া হাউসের ভাইয়েরা আছেন, আমাদেরকে টকশোতে বিভিন্ন বক্তারা প্রশ্ন করে যে আমরা নাকি উগ্র, আমরা নাকি তাদের মতো সুন্দর করে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় কথা বলতে পারি না। আজকে প্রয়োজনে সেই সুশীল ভাষায় কথা বলবো, প্রয়োজনে আর কোনোদিন এই সুশীলতা পরিহার করবো না যদি শহীদ ওসমান হাদী হত্যার বিচার আপনারা নিশ্চিত করেন। কিন্তু যদি নিশ্চিত করতে না পারেন, মনে রাখেন শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটছিল বাংলাদেশে কিন্তু এটা ঘটে নাই, কিন্তু সামনে ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদেরকে জানাই, যখন আমরা বিচারের দাবি নিয়ে আসি, রাস্তায় দাঁড়াই, তখন তাদের সুনির্দিষ্ট কিছু বয়ান থাকে। শহীদ ওসমান হাদীর সঙ্গে এই খুনিদের কারা পরিচয় করিয়ে দিল। ওরা সবাই নিজেদের মতো মনে করে, ওরা মনে করে ওদের নেতাদের কাছে যাইতে হইলে যেই রকমের লবিং লাগে, শহীদ ওসমান হাদীর কাছে পৌঁছাইতে হইলেও মনে হয় এই ধরনের লবিং মেনটেন করা লাগতো। কিন্তু শহীদ ওসমান হাদী তো রাজনীতির এই চিরচারিত নিয়ম ভাঙার জন্যই তিনি রাজনীতি শুরু করেছে। সুতরাং যারা এই প্রশ্নগুলো সামনে এনে শহীদ ওসমান হাদীর সুবিচার নিশ্চিতকরণে বাধা সৃষ্টি করবার চেষ্টা করছেন, আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, শহীদ ওসমান হাদী তার জীবনের শেষ দিনে তিনি ওসিয়াত করেছিলেন যে যদি আমাকে হত্যা করা হয় আমার বিচারটুকু নিশ্চিত করেন। ইনশাআল্লাহ আপনারা তো সর্বশক্তিমান নয়, আপনারা মাত্র ক্ষমতায় কিছুদিনের জন্য আসছেন। যে আল্লাহর কাছে তিনি এই ফরিয়াদ করে গেছেন, যে আজাদির জন্য তিনি এই ফরিয়াদ করে গেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে শহীদ ওসমান হাদী হত্যার বিচার হবে। শরীফ ওসমান হাদীর হত্যার ভারতের সংশ্লিষ্টতা এবং দেশের ভিতরে যেসব আসামিরা যুক্ত আছেন তাদেরকে শনাক্ত করতে সুষ্ঠু তদন্তের দাবি এবং যারা পলাতক আসামি আছেন, ভারতে পলাতক যেসব আসামি তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে আজকে ইনকিলাব মঞ্চ তারা মশাল মিছিল করছেন শাহবাগ ঠিক জাদুঘরের সামনে থেকে। দর্শক, যেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, গত 2 তারিখ ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা তিনি কিন্তু একটি মন্তব্য করেন। সেই মন্তব্য ঘিরে কিন্তু ইনকিলাব মঞ্চের বেশ কিছু কর্মসূচি দিয়েছিলেন এবং সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে কিন্তু তারা এই মশাল মিছিলের আয়োজন করেন এবং সেই মশাল মিছিলের যেটি বিষয় সেটি আপনাদেরকে যেরকমটি বলছিলাম যে শরীফ ওসমান হাদী হত্যার যে ভারতের সংশ্লিষ্টতা এবং দেশের যেসব অভিযুক্তরা আছেন তাদের বিষয়ে সুস্থ তদন্ত এবং তার পাশাপাশি যারা পলাতক আসামি আছেন তাদেরকে দেশে ফিরে এনে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচারের দাবি জানাচ্ছেন ইনকিলাব মঞ্চ। সেই বিচারের দাবিতে তারা কিন্তু আজকের এই মশাল মিছিল করছেন, যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, শরীফ হাদী তিনি গত সংসদ নির্বাচনে তিনি কিন্তু 8 আসনের হয়ে ঢাকা 8 আসনের হয়ে নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছিলেন এবং সেই সময় তিনি কিন্তু গত বছর তথা 2025 সালের 12ই ডিসেম্বর তিনি কিন্তু গুলিবিদ্ধ হন রাজধানীর পল্টন থেকে এবং তারপরে সেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি তারা কিন্তু পালন করেন এবং সেটি আমরা কিন্তু দেখেছি। ঠিক আজকেও কিন্তু আমরা দেখছি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা কিন্তু এই মশাল মিছিল তারা করছেন এবং আমরা কিন্তু এখানে নারীদের তথা নারী কর্মীদেরও উপস্থিতি লক্ষ্য করছি এবং তারা শরীফ ওসমান হাদীকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, যেটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি বলছিলাম, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু আজকের এই মশাল মিছিলের যে কর্মসূচি সেটি কিন্তু করছেন, যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং যেটি বিষয় বলছিলাম যে গত 2 তারিখ তথা জুন মাসের 2 তারিখে কিন্তু এই
ভারতের পশ্চিমবঙ্গের যে সাবেক মুখ্যমন্ত্রী মমতা তিনি কিন্তু একটি মন্তব্য করেন এবং সেই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে যে শরীফ ওসমান হাদি হত্যার বিষয়টা উঠে আসে সেটি কেন্দ্র করে কিন্তু ইনকিলাব মঞ্চের বিভিন্ন কর্মসূচি দিয়েছিলেন এবং তারা কিন্তু জরুরি একটি সংবাদ সম্মেলনও করেছিলেন। সেখানেও কিন্তু তারা দাবি জানিয়েছিলেন শরীফ ওসমান হাদির বিচারের এবং তারা সেখানেও কিন্তু একই কথায় আজকে যে বিষয় নিয়ে তারা মিছিল করছেন সেটি কিন্তু উল্লেখ করেছিলেন যে শরীফ ওসমান হাদির হত্যার বিষয়ে যে ভারতের সংশ্লিষ্টতা আছে কিনা এবং সেটি তদন্ত করে দেখার জন্য তারা দাবি জানাচ্ছেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যেসব আসামিরা তার সাথে যুক্ত আছে সেটিও কিন্তু তদন্তের মাধ্যমে নিয়ে আসার তারা দাবি জানাচ্ছেন এবং তার পাশাপাশি আরও যে দাবিটি তারা জানাচ্ছেন ভারতে পলাতক যেসব আসামিরা আছেন তাদেরকে চুক্তির বিনিময়ে তাদেরকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন এবং সব মিলিয়ে তারা কিন্তু একটি সুস্থ বিচারের দাবি পুলিশ গ্রেফতার করলো কেন সেটা বলে আইন মন্ত্রণালয়ের দোষ। পুলিশের গ্রেফতারের সাথে আইন মন্ত্রণালয়ের কি সম্পর্ক? তো এগুলি তো আপনার মানে মনে হয় হয়তো আমাদের প্রতি বেশি প্রত্যাশা বা আমাকে হয়তো আপনারা কেউ কেউ বেশি ভালোবাসেন এই জন্য একটু বেশি প্রত্যাশা করা হয়, কিন্তু এটা তো আইন দ্বারা ডিফাইন্ড। অন্য মন্ত্রণালয়ের কাজ আমি করতে পারবো না। আসিফ ভাই, আপনি আমাদেরকে এত বোকা মনে করেন কেন? আমরা তো বোকা না। না আসিফ ভাই, সমস্ত গ্রেফতারের জন্য আপনাকে দোষারোপ দেওয়া হবে না, কিন্তু আপনি সেই সরকারের অংশ যেই। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে। ব্রেকিং নিউজগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক চলুন আজকের মতো এখানেই শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এতক্ষণে লাইক দেন না অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে যান। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।